বন্ধুরা, খবর তো নিশ্চয়ই শুনেইছেন। ভেনেজুয়েলার ওপর আমেরিকান অ্যাটাক হয়েছে এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে বন্দি বানিয়ে তাদের নিজেদের দেশে নিয়ে চলে গেছে। এবার ওখানে বিচার হবে আমেরিকার বুকে। তারপর ফাঁসির দড়িতে ঝোলাবে নাকি বন্দি বানিয়ে রেখে দেবে সেটা পরবর্তীকালের ব্যাপার। যেমন যেমন ইন্টারন্যাশনাল প্রেসার আসবে সেই রকম টাইপের কিছু কিছু জিনিস করতে পারে। এখানে অনেকেই অনেক কথা বলছেন। আগেও অনেকে বলেছিলেন যে এখানে রাশিয়া হয়তো ইনভলভ হয়ে যাবে, চুক্তি আছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে রাশিয়াও কিন্তু কোনো রকম চুক্তির মধ্যে হয়তো নেই, বা যুদ্ধ নিয়ে এতটাই ব্যস্ত ইউক্রেনের সঙ্গে যে সেই সামর্থ্যটা নেই যে প্রোটেক্ট করার ভেনেজুয়েলাকে। চায়নাও কিন্তু আসেনি। বেশ কিছু, যদি আপনারা তাবড় তাবড় দেশের বয়ান দেখেন, তাহলে কিন্তু ইউরোপের তরফ থেকে যাদের যাদের স্বার্থ আছে, মানে তেল বিক্রি হলে তারাও লাভবান হবেন বা তাদের কোম্পানিও গিয়েও ওখানে ভেনেজুয়েলাতে গিয়ে ঘাঁটি গেড়ে বসতে পারবে, তারা এখানে দেখতে পাবেন যে প্রশংসা করছে। আবার যাদের স্বার্থ একটু একটু হলে ক্ষুণ্ণ হয়েছে, তারা হয়তো ওই কমেন্টস এর মাধ্যমে জানাচ্ছেন যে খুব খারাপ হয়ে গেল, এটা করা উচিত নয়, ইউএন তাহলে কি করছে। এটা থেকে একটা ট্রেন্ড সেট হয়ে গেল যে যার লাঠির জোর যত বেশি এই রাজ করবে। আমেরিকার বুকে যদি দেখেন তো ইকোনমি স্ট্রং, পাওয়ার যদি দেখেন স্ট্রং, মোটামুটি 160খানার ওপর বেস বানিয়ে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে রাজ করছে। এবার হচ্ছে, যদি ইন্ডিয়ার কথা বলেন, আমাদের তরফ থেকে শুধুমাত্র অ্যাডভাইজারি, ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। আমরা খারাপও বলিনি, ভালোও বলিনি, শুধুমাত্র বলেছি যে যারা যারা এই দেশ থেকে ভেনেজুয়েলা থেকে কাজ করছেন বা ঘুরতে গেছেন, তারা সাবধানে থাকবেন। তাদের যদি কোনো প্রবলেম হয় অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশন নেই। তাহলে এখান থেকে নর্মালি কি বোঝা যাচ্ছে যে ভেনেজুয়েলাতে পৃথিবীর সব থেকে বেশি তেলের সম্পদ কিন্তু আছে। 1970-এর দশকে এগুলো বুঝতে হবে যে 1970-এর দশকে আমেরিকান কোম্পানি কিন্তু ওখানে যে ড্রিল করে তেল বার করা শুরু করেছিল, টেকনোলজি দিয়েছিল। এই মাদুরাই, যে ভেনেজুয়েলার আপাতত প্রেসিডেন্ট ছিলেন, তার আগে যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু আমেরিকান কোম্পানিকে বাইরে বার করে সেখানে প্রাইভেট করার চেষ্টা করেছিলেন। আর এই মাদুরাই গভর্নমেন্ট আসার পর পুরোপুরি কোম্পানিকে শাটডাউন করে দেন এবং ভেনেজুয়েলার আর্মস সেরকম ভাবে শক্তপোক্ত নয়, মানে ডিফেন্স বলুন বা মিলিটারি বলুন, শক্তপোক্ত নয়। তা সত্ত্বেও কিন্তু প্রতিনিয়ত একটা বিশ্বের নাম্বার ওয়ান দেশকে প্রতিদিন চ্যালেঞ্জ করে গেছে। এই জায়গাগুলো যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন যে তারই রিয়াকশন স্বরূপ 150খানা ফাইটার জেট দিয়ে, হেলিকপ্টার দিয়ে অ্যাটাক হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যেই ওখানকার ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ক্যাপচার করে বন্দি বানিয়ে আমেরিকানরা নিজেদের দেশে। এবার যদি জিওপলিটিক্সটাকে বোঝেন, অনেকেই বলছে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য ডিপ নিয়ে নেবে, ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ, যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হতো, রাশিয়া যদি সাপোর্টে আসতো বা চায়না যদি আসতো বা ইন্ডিয়া যদি সাপোর্টে কোনোভাবে আসতো, তাহলে একটা যুদ্ধ পরিস্থিতি অনুযায়ী এখানে ইকোনমিতে কিছুটা ডামাডোল দেখতে পাওয়া যেত। কিন্তু এখানে নর্মালি কি হবে যে আমেরিকানরা জানে যে ইন্ডিয়া হয়তো অত দাম দিয়ে তেল কিনতে পারবে না, সেটা ভেনেজুয়েলা থেকে এবার কিন্তু সাপ্লাই হবে। প্রথমে আমরা ট্রেড করতাম কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে, কারণ স্যাংশন লাগার পরও ট্রেড করেছি, কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে বাধ্য হয়েছে, পুরোটাই নীল করতে বাধ্য হয়েছে স্যাংশনের জন্য। তারপর ইরানের থেকে আমরা নিতাম এবং অনেক দেশ থেকেই নিতাম, কিন্তু ইরানেরও একটা সাপ্লায়ার ছিল, সেখান থেকেও পুরোপুরি কাট আপ হয়েছে স্যাংশনের জন্য। তারপর রাশিয়া থেকে নিতাম, এই রিসেন্ট রাশিয়া থেকেও প্রায় বন্ধের মুখে। যেটুকুনি তেল আসছে সেটা রিফাইন, জামনগর রিফাইনারিতে রিফাইন হচ্ছে, তারপর কিন্তু
অন্যান্য দেশের মধ্যে, ইউরোপের মধ্যে সাপ্লাই হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দেশের মধ্যে কিন্তু আসছে না নরমালি। এবার যদি দেখেন যে আমেরিকা থেকে কি আমরা তেল কিনছি না? হ্যাঁ, কিনছি। শুরু করে দিয়েছি অলরেডি। কিন্তু সস্তায় ডিসকাউন্টেড তেল ভেনেজুয়েলা থেকে এবার কিন্তু আমাদের কাছেই আসবে এবং ডলারে পেমেন্ট করতে হবে। যেটা রুপিতে হচ্ছিল বা ইরানিয়ান টাকা রুপির মধ্যে হচ্ছিল, এই ট্রেড কিন্তু আপাতত বন্ধ হয়ে গিয়ে ডলারের ওপরই নির্ভরতা বাড়তেছে। এবার কি হবে মার্কেটের মধ্যে? অনেকেই বলবেন যে কালকে যদি মাইনাসে মার্কেট বন্ধ হয় তার মানে এখান থেকে ক্র্যাশ ক্র্যাশ করে অনেকেই চেঁচাবেন বা অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে এখান থেকে মার্কেট এবার ডিপ নেবে। যুদ্ধ পরিস্থিতি নয়, সেরকম কোনো আমাদের সঙ্গে ট্রেডও নেই, তো সুতরাং সেই রকম কিছু এফেক্ট পড়বে না। হ্যাঁ, বলতে পারেন কিরকম, যে টেকনিক্যালি 5 মিনিট চার্ট অনুযায়ী এখান থেকে আমরা উপরের দিকের জন্য একটা মুভমেন্ট দেখেছি, স্ট্রেট মুভমেন্ট দেখেছি। হতে পারে যে কালকের দিনে হয়তো গ্যাপ আপ করলো বা ফ্ল্যাট খুললো, খোলার পর দেখলেন এখান থেকে উপরের দিকে বেশ কিছুটা বাউন্স নিল বা 26,360 80 এইসব জায়গার পর্যন্ত উপরের দিকে হলো, তারপর দেখলেন আর চলতে পারলো না। এমনিতেই কালকের দিনে রেঞ্জ বাউন্ড দেখবেন, যদি চলতে না পারে তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য ডিপ নেবে। বা এরকমও হতে পারে যে ফ্ল্যাট খুললো, খোলার পর কিছুটা হয়তো উপরের দিকের জন্য আপনারা মুভ দেখলেন এবং তারপর দেখতে পেলেন যে তলার দিকের জন্য ঘুরে গেল, সেটাও সম্ভব। কিন্তু এইটার মানে এই নয় যে এখান থেকে বাজার পড়ে গেল এবং সেই অয়েল ক্রাইসিসের জন্য বা ভেনেজুয়েলার উপর অ্যাটাক হয়েছে তার জন্য, এরকম কোনো কিন্তু কারণ হবে না। কারণ হচ্ছে এখান থেকে যে মুভ আপসাইডের দিকের জন্য উঠছে দেখতে পাচ্ছেন, এই সোজা মুভ আপনার সাথে বহুবার ভিডিওর মধ্যে আলোচনা করেছি, স্ট্রেট মুভ কোনোদিন কিন্তু সাস্টেন হয় না। হ্যাঁ, হতে পারে যে গ্যাপ আপে করলো তারপরে এই সিচুয়েশনটা হলো, সেটাও কিন্তু পসিবল। আবার যদি ফ্ল্যাট খুললো তারপর একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, নতুন আই করলো, করার পর এরকম সিচুয়েশন করলো, সেক্ষেত্রেও স্ক্যাল্পিং আকারে তলার দিকের জন্য দেখতে পারি। হ্যাঁ, ইন্ট্রাডে বেসিসে কখন সেলিং সেট আপ তৈরি হতে পারে, যদি দেখি কোনো কারণে গ্যাপ ডাউন হয়ে গেছে এবং এই রেঞ্জটার তলায় হয়েছে। রেঞ্জটা কত? এইখানটাতে, যেটা হচ্ছে 26,265। এই রেঞ্জটার তলায় দেখুন যদি গ্যাপ ডাউন হয়, তারপর যদি উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেয়, তারপর যদি দেখি যে আর সাস্টেন করতে পারছে না উপরের দিকে, তখন কিন্তু তলার দিকের জন্য ডিপ নেবে, সেটাও ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী, এছাড়া কিন্তু না। এবার যদি উপরের দিকের জন্য যদি গ্যাপ আপ দেখি, সেক্ষেত্রেও রেঞ্জ বাউন্ড বাজার খুব বেশি দূর আর যেতে পারবে না, সেক্ষেত্রেও আমরা কি দেখতে পারি, তলার দিকের জন্য মুভমেন্ট কিছুটা দেখতে পারি, বেসিক্যালি রেঞ্জ বাউন্ড থাকবে এবং তলার দিকের জন্য ট্রেড হওয়ার চান্সেস কিন্তু হবে। এবার বড়সড় গ্যাপ ডাউন এখানে যদি তৈরি হয়, তারপর যদি বাউন্স নেওয়ার পর সাস্টেন না করতে পারে, তাহলে একটা সেলিং সেট আপ আসবে ইন্টারডে বেসিস। তার মানে মার্কেট নেগেটিভ হয়ে গেল, তলার দিকে পড়ে যাবে, সেরকম কিন্তু কোনো কারণ নেই। এখনো পর্যন্ত কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে 1-2 দিনের মধ্যে, তারপরে আপনি ডিসিশন নিতে পারেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার তার আগে এই মুহূর্তে কিন্তু কোনো রকম সিচুয়েশন নেই। এবার কি দেখতে পাচ্ছি, যদি গ্যাপ আপ হয় তাতেও কিন্তু তলার দিকের জন্য একটা ডিপ নিতে পারে। ফ্ল্যাট খুলেও যদি ওপরে ছোটখাটো উম, যাওয়ার চেষ্টা করে, তারপরও তলার দিকের জন্য ডিপ নিতে পারে। আর গ্যাপ ডাউনে যদি কোনো কারণে দেখলেন যে এই ভেনেজুয়েলার খবরটার জন্য গ্যাপ ডাউন হয়ে গেল কোনো কারণে, এরকম জায়গায় খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকে আর 26,265 এই লেভেলটা ব্রেক করছে না, তাহলে কিন্তু জানবেন এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে এবং সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই হাইটাকেও ব্রেক করে উপরের দিকে কোনো না কোনো জায়গায় বন্ধ করে। সেক্ষেত্রে ইন্টারডে সুইং লো যদি দেখেন যে উপরের দিকে খুলেছে, খোলার পর আর উপরের দিকে যেতে পারছে না, তাহলে ইন্টারডে সুইং লো দেখলে তলার দিকের জন্য সেল সেট আপ করা যেতে পারে, ব্রেক করার পর সাস্টেন করার পর। যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে এই রেঞ্জটার মধ্যেই, তাহলে ইন্টারডেতে সুইং হাই ব্রেক করার পর এখান থেকে একটা ট্রেড আপসাইডের দিকের জন্য পেতে পারা যায়। এছাড়া কিন্তু খুব বড় মুভমেন্টের এক্সপেক্ট করবেন না কালকের দিনে, রেঞ্জ বাউন্ড টাইপের বাজার থাকবে, আশা করা হচ্ছে এইটাই হবে। এবার যদি দেখেন ব্যাংক নিফটির কথা, সেম সিচুয়েশন, গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে, লাইভ হাইতে অলরেডি চলছে, এখানে আটকানোর তো কেউ নেই। নর্মালি যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে 60,280 300 কাছাকাছি, এরকম এরকম যদি সিচুয়েশন দেখেন যে আর চলতে পারছে না, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এবার যদি দেখেন যে এইটাই তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারপরে আর চলতে পারছে না, তাহলেও ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য একটা স্ক্যাল্পিং ব্রেক করা যেতে পারে, স্ক্যাল্পিং ট্রেড করা যেতে পারে।
ইন্ট্রাডে সুইং লো দেখে। আর যদি দেখেন যে ইন্ট্রাডে বেসিসে তলার দিকের জন্য বাজারকে আসতেই হয়, তাহলে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এইখানে, যেটা হচ্ছে 59,978, এই রেঞ্জটাকে ব্রেক করতে হবে। গ্যাপ ডাউনে যদি ব্রেক করে, তারপর মানে এরকম ধরুন ব্রেক করে গ্যাপ ডাউনে করলো, তারপর একটা বাউন্স নিল, তারপর যদি দেখেন যে সাস্টেন করতে পারছে না, তাহলে এই লেভেলটা যখনই ব্রেক করবে তখন একটা সেলিং সেট আপ তৈরি হতে পারে। আবার যদি দেখা যায় যে এই রেঞ্জটার মধ্যেই গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু তলার দিকে আর 59,978 এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইন্টারডেতে সুইং হাই দেখার পরই এই মুভটা ব্রেক করে সাস্টেন করা মানে উপরের দিকের জন্য আবার মুভ করতে শুরু করে দেবে। সেক্ষেত্রে এই যে হাইটা দেখতে পাচ্ছেন, এই হাইটার উপরে গিয়েও কিন্তু বন্ধ করতে, ওভারঅল বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে। এর থেকে বেশি কিছু আপনি এখানে নর্মালি টেকনিক্যাল অনুযায়ী যতটুকুনি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওভারঅল বাজার হচ্ছে রেঞ্জ বাউন্ড থাকবে, কি নয়েজ থাকতে পারে। আর গ্যাপ আপ খোলার পর ইন্টারডে সুইং লো দেখে সেল করার একটা অপশন পেতে পারেন। গ্যাপ ডাউনের পর ইন্টারডে সুইং হাই ব্রেক করলে তার একটা আপসাইডে বাইং এর অপরচুনিটিস পেতে পারেন। আর এই রেঞ্জটাকে ব্রেক করে যদি তলার দিকে খোলে, নিফটির ক্ষেত্রে হচ্ছে 26,265, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 59,978, এই লেভেলটাকে ব্রেক করে যদি গ্যাপ ডাউনে খোলে, তারপর যদি বাউন্স নেওয়ার পর সাস্টেন করতে না পারে, তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করার পর আবারও কিন্তু তলার দিকের জন্য আপনারা সেলিং দেখতে পারেন। এর থেকে বেশি কিছু হবে না বাজারে কালকের দিনে। সুতরাং যারা যারা ভয় পাচ্ছিলেন, বা অনেকেই দেখবেন কাল থেকেও ভিডিও তৈরি হবে যে এর প্রভাব অ্যাকচুয়ালি কি পড়বে, মার্কেটের মধ্যে ক্র্যাশ আসবে বা খুব বড় এরকম হলো। হ্যাঁ, সত্যি একটা ঘটনাটা খুবই দুঃখজনক। আহ, এবার থেকে ওয়ার্ল্ড পলিটিক্স মানে জিও পলিটিক্স অনেকটা শিফট হবে। আহ, যেরকম ধরনের পাওয়ার দেখানো হচ্ছে, নিউক্লিয়ার নেই সেই সব কান্ট্রিগুলো কিন্তু অলরেডি আগামী দিনে কোনো না কোনো টেরিটরির আন্ডারে এইরকম ভাবেই ক্যাপচার হওয়ার সিচুয়েশন দেখতে হতে পারে। বা যারা যারা সমৃদ্ধশালী দেশ আছে, তারা নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য তারা সেই চেষ্টাটা চালাতে পারে। এগুলোতে একটা ডিস্টারবেন্স ফিল হবে, কারণ শুধুমুধু কোনো দেশের মধ্যে ঢুকে ড্রাগ পাওয়া যাচ্ছে বা ড্রাগ সাপ্লাই হয় এখান থেকে, এই শুধুমাত্র অ্যালিগেশন লাগিয়ে এবার এখান থেকে যে বাজারের মধ্যে ট্রেড করা মানে অ্যাকচুয়ালি অয়েল ট্রেড করা, সেইগুলোর যে সিচুয়েশন গুলো তৈরি করছে এক একটা বড় নেশান, তার ফলে আধিপত্য বিস্তারের নীতিটাই কিন্তু তৈরি হচ্ছে। দুদিন পর চায়নাও বলতে পারে যে আমরা তাইওয়ানের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে আমাদের দেশে ক্যাপচার করে তুলে নিয়ে এসেছি, দেশটা এবার আমরা চালাবো। আহ, রাশিয়া ইউক্রেন চলছে, ইউক্রেনের রাষ্ট্রপতিকে রাশিয়া এরকম ভাবে তুলে নিয়ে এসে বলতে পারে দেশটা এবার থেকে আমাদের হয়ে গেল। তো এই সিচুয়েশন গুলো কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশন, এটা কিন্তু হওয়া কোনোভাবেই ঠিক নয়। অনেকটা বন্ধ হয়ে গেছিল, ইউএন যখন একটা রুলস তৈরি করেছিল তারপর থেকে নর্মালি এইসব জিনিস দেখা যায়নি। কিন্তু এখন হচ্ছে যার কাছে যতটা বেশি বল সেই অনুযায়ী কিন্তু চলছে। এবার যদি দেখেন আমাদের ইকোনমির ক্ষেত্রে আমরা ফোর্থ লার্জেস্ট ফিফথ লার্জেস্ট হতেই পারি, কিন্তু পার ক্যাপিটাল ইনকাম হিসাবে আমরা অনেক পিছিয়ে। দারিদ্র সীমার আহ, কাছাকাছি বলুন, বা দারিদ্র সীমাটা যদি 30 টাকা 20 টাকা নিচে দারিদ্র সীমা হয়, সেটা তো আর কিছু বলার নেই, কারণ আজকালকার দিনে 30 টাকা 20 টাকা 50 টাকায় কিছু হয় না। তো এর একটা বড় ফ্যাক্টর হয়ে আছে। তো এই জায়গাগুলোকে দেখতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বাইং পাওয়ার বা প্রচন্ড বেশি মানি, প্রচুর পরিমাণে পয়সা কোনো দেশের যদি সমৃদ্ধশালী দেশ যদি না হয়ে উঠতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকমই কোনো জবাব দেওয়া কিন্তু যায় না বা স্ট্যান্ড নেওয়া যায় না। আমরাও সেই জন্য কিন্তু এখনো এই কেসে কোনো রকম স্ট্যান্ড নিতে পারিনি, এবং নেওয়াটা উচিতও নয়। কারণ ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, নাম্বার 1 সুপার পাওয়ারের সঙ্গে আমরা থার্ড ওয়ার্ল্ডের মধ্যে পড়ি, তো তুলনা করাই যায় না।
সেখান থেকে যতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে চলা যায় সেটাই দেখার। হ্যাঁ, এটা বলতে পারেন যে ডিফেন্সের মধ্যে আমাদের নিউক্লিয়ার বোম আছে, অত সহজ নয় যে ভেনেজুয়েলার মতন সিচুয়েশন এখানে ক্রিয়েট করা, বা হবেও না হয়তো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আগামী দিন এটাই হতে চলেছে, যার কাছে মিলিটারি পাওয়ার যত বেশি আছে সে সেটাকে ইউজ করবে। কিছুদিন পর হয়তো আপনারা শুনতে পাবেন যে গ্রিনল্যান্ডটাও আমেরিকার আন্ডারে চলে গেছে, পানামা ক্যানেলটাও আমেরিকার আন্ডারে চলে গেছে, কারণ এইরকমই থ্রেট কিন্তু আছে। যাই হোক, বিশ্বে আগামী যে জায়গাগুলোয় আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন যে সমৃদ্ধশীল, বা এই যেমন ইউক্রেনের মধ্যে আপনারা অলরেডি দেখেইছেন যে আহ, প্রচন্ড বেশি মিনারেলস পাওয়ার সম্ভাবনা ছিল, বা যেটাকে বলে হয় দামি দামি ধাতু। তো সেইটার হোড় কিন্তু অলরেডি ছিল, কিছুটা রাশিয়া দখল করে অলরেডি নিয়েছে। এখানে পরিমাণের সংখ্যায় বেশি পাওয়া যাবে সেই সব জায়গাগুলোই ক্যাপচার করেছে। তার সঙ্গে বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত ইউক্রেনের মধ্যে আছে, যেটা কিন্তু 50-50 শেয়ারে আমেরিকা দখল করে অলরেডি নিয়েছে। তো এইগুলো দেখা যাবে, তাদের মিলিটারি স্ট্রেংথ বা পরমাণু শক্তিধর দেশ ছাড়া এগুলোকে কিন্তু মেনটেন করা যাবে না। শুধুমাত্র তো পয়সা এলো, জমি কিনে নিলেন, সেটাকে রক্ষা করাটাও কিন্তু আপনার দায়িত্ব, কর্তব্য, বা সেইগুলো হিসাবেই কিন্তু চলতে হয়। তো যাই হোক, অনেকেই অনেক রকম টপিকে বিতর্কিত ভাবে অনেক কথা বলেন যে 50 বছর আগে আমরা এই জিনিসগুলো করিনি কেন, বা আজকের দিনে এখনো পর্যন্ত যে জিনিসগুলো করতে পারছি না সেই জিনিসগুলো করছি না কেন। তো এগুলো বিতর্কিত, যেরকম যেরকম দেশের পরিস্থিতি হবে ইকোনমিক্যালি সেরকম অনুযায়ী স্ট্যান্ড নেওয়া যেতে পারে। এছাড়া কিন্তু যেগুলো যেগুলো ডেভেলপমেন্ট বলুন বা স্ট্যান্ড বলুন যেগুলো নেওয়া অলরেডি হচ্ছে, 50 বছর আগে কিন্তু ওই সিচুয়েশন ছিল না, বা আগামী 50 বছর পর যেরকম ধরনের স্ট্যান্ড নেওয়া হবে সেই স্ট্যান্ডগুলো কিন্তু নেওয়ার মতন পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে নেই। এবং এই জায়গাগুলোকে বুঝতে হবে। চায়না দুটো কথা বলছে, কিন্তু লার্জেস্ট ইকোনমি, 18 ট্রিলিয়নের ইকোনমি যদি বলেন চায়না, তাতেও কিন্তু তারা খুব বেশি প্রতিবাদ করতে পারছে না। তাদের কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে আপনার অয়েলের একটা ভালো মতন চুক্তি, এটা বিপাকে পড়লো। আমাদের নয় আগেই আমরা কাট অফ করে দিয়েছি, কিন্তু এটা চায়নার ক্ষেত্রে কিছুটা হলেও সেটব্যাকের হওয়ার মতন। হ্যাঁ, ইরান থেকে কিছুটা এখন তেল নেওয়া হচ্ছে এবং সেটা হয়তো চলবে, কিন্তু আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখেন, ইরানেও কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, যেটাকে বলা হয় জেনজি আন্দোলন। তো সেই আন্দোলনের ফলে যেটা হবে, তো এই সরকার উৎখার হতেই পারে, মানে খেমেনির যে সরকার ইরানে চলছে এটা উৎখার হতেই পারে যদি হয়, এবং আমেরিকান সমর্থিত কোনো পাপেট সরকার বসানো হয়, তাহলে আমেরিকার সাধ্যসিদ্ধি তো হবেই এবং দেশেও শান্তি ফিরে আসবে। কিন্তু আলটিমেট যে সাধন দেশের মধ্যে ছিল সেইটা কিন্তু এই দেশের মানুষ কিন্তু ইউজ করতে পারবে না, এটা কিন্তু বাস্তব। যে কারণ আমেরিকানরা যেখানে যেখানে গেছেন আপনারা দেখে রাখবেন, আফগানিস্তানে গেছে, আফগানিস্তানে বরবাদ করে দিয়েছে। তার আগে একটা অয়েল কান্ট্রি আপনার ইরাকে গেছে, ইরাকও সব থেকে খারাপ সিচুয়েশনের মধ্যে এখনো পর্যন্ত আছে। এর এরপর মোটামুটি এই ছোট ছোট কান্ট্রিগুলোর মধ্যে অলরেডি যাতায়াত করছে। তো এরকম সিচুয়েশন গুলো যদি দেখেন, ইরাক, ইরান, আহ, ভেনেজুয়েলা, আরো এরকম অনেক, গুয়াটামালা, অনেক অনেক কান্ট্রি আছে, এবং আফ্রিকান কি বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোকে কিন্তু এবার নজরের মধ্যে আনতে পারে। সেই অনুযায়ী আপনারা ডিল দেখতে পারেন। আর বিশেষ কিছু বলার নেই, আজকে গল্পের ছলেই বললাম। নর্মালি কালকের দিনে রেঞ্জ বাউন্ড দেখবেন, আর তার সাথে সাথে এখানে ছোটখাটো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখতে পারেন। গ্যাপ ডাউন যদি হয়ও বা তলার দিকে যদি বাজার ঘুরেও আসে, সেটা কিন্তু এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন না যে আলটিমেট এখান থেকে সেল অফ আসছে কিনা। তার জন্য প্যাটার্ন তৈরি করতে দিতে হবে, সেই প্যাটার্ন কিন্তু নয়, অলরেডি আমরা র্যালি ফেজের মধ্যে আছি, টার্গেট একটা অ্যাচিভ হয়েছে, বাদ বাকি টার্গেট গুলো অ্যাচিভ করতে গেলে ওপরের দিকে বাজারকে যেতে হবে। যদি
উপরের দিকে না যায়, এইসব জায়গা থেকেই তলার দিকের জন্য ঘুরতে শুরু করে, তাহলে এই প্যাটার্নের র্যালি কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। তারপর এখানেও প্যাটার্ন তৈরি হবে, তারপরই বাজার কিন্তু পূর্ব দিকে তলার দিকের জন্য মুভ করবে যদি বিয়ারিশ প্যাটার্ন হয়। আর যদি বুলিশ প্যাটার্ন তৈরি হয় তাহলে আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য বা এই র্যালি ফেজটাই কিন্তু কন্টিনিউ হতে দেখবে। এর মানে এই ছোটখাটো যে ডিপ যদি নেয়ও কালকের দিনে, এক্সপেক্ট করবো যে কালকের দিনে ছোটখাটো ডিপ নেবে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলে একটা রেঞ্জ বাউন্ড তৈরি হয়ে যাবে, বা গ্যাপ আপ যদি খোলে তাহলে একটা ট্রেডিং এর সেট আপ পাবো। যদি দেখেন যে 26,350 বা 380 কাছাকাছি খুলে গেছে গ্যাপ আপে কোনো কারণে, তারপর দেখলেন যে ওখানে রেঞ্জ বানিয়ে তারপর তলার দিকে যেটা ব্রেক হচ্ছে, তাহলে একটা সেলিং সেট আপ আমরা এখান থেকে পেতে পারি খুব সুন্দর। আবার যদি গ্যাপ ডাউনে খুলেছে, এই রেঞ্জটা যদি ব্রেক না করে, তাহলেও আমরা একটা ভালো সেলিং সেট আপ পেতে, এই বাইং সেট আপ পেতে পারি। এইরকম সিচুয়েশন গুলো তৈরি হতে পারে, সেই দেখার। কিন্তু রেঞ্জ বাউন্ড ওভারঅল কালকের দিনে মার্কেট থাকবে, তো খুব বিশেষ কিছু মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।